আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, 48 ঘন্টায় নিহত 61 জন। এবং ভারতের মণিপুরে মেইতে গোষ্ঠীর সঙ্গে বিদ্রোহের বন্দুকযুদ্ধ, নিহত 5 জন। এদিকে কোথা থেকে অস্ত্র পায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো? এবার সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা। আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 31 ফিলিস্তিনি। সর্বশেষ থাকছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর ছিনিয়ে নিতে ইসরায়েলের যত কৌশল। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, 48 ঘন্টায় নিহত 61 জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার 7 সেপ্টেম্বর 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 61 জন। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছেন, বস্তুচ্যুত লোকদের আশ্রয় নেওয়া এমন দুটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদের মধ্যে একটি স্কুল গাজা সিটিতে এবং আরেকটি জাবালিয়ায়। ওই দুই স্কুল হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের বন্দুকধারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনিদের চিকিৎসকরা বলছেন, গাজা সিটিতে এক বাড়িতে হামলা আরও 5 জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় শনিবারেই মোট 28 জন নিহত হয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইসলামিক জিহাদ এবং ফাত্তাহ গ্রুপ বলছে, তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছে। গত 11 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। কূটনৈতিকভাবে অসংখ্যবার এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 90,000-এর বেশি। সেই সঙ্গে বস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। ভারতের মণিপুরে মেইতের গোষ্ঠীর সঙ্গে বিদ্রোহের বন্দুকযুদ্ধ, নিহত 5 জন। ভারতের উত্তর পূর্বাঞ্চল মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত 5 জন নিহত হয়েছে। শনিবার 7 সেপ্টেম্বর বিদ্রোহী কুকি ও মেইতের সম্প্রদায়ের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর আগে গতকাল শুক্রবার 6 সেপ্টেম্বর বিশুপুর জেলায় রকেট হামলায় 1 জন নিহত আর 5 জন আহত হয়েছেন। শনিবার সংঘর্ষের সূত্রপাত হয় নিংথেম খুনো নামে জিরিবাম সদর শহর থেকে 5 কিলোমিটার দূরে এক স্থানে। এদিন ভোরে সেখানে ঘুমন্ত অবস্থায় ওয়াই কুলাচন্দ্র নামে এক 63 বছরের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় ওই ব্যক্তির স্ত্রী ওয়াই বেমচা। তিনি জানান, 3 জন সশস্ত্র সন্ত্রাসী ঘরে ঢুকে তার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। এরপর নুনচাপি নামে এক জায়গায় স্থানীয় গ্রাম রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে আত্মীয়দের বন্দুকযুদ্ধ শুরু হয়। মণিপুরের অনেক অঞ্চলের মতোই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতের জাতিগোষ্ঠী অধ্যুষিত ওই অঞ্চলেও সক্রিয় রয়েছে গ্রাম রক্ষা কমিটি। এই কমিটি গ্রামের সাধারণ নাগরিকদের নিয়ে গঠন করা হলেও এদের অধিকাংশের কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এসব সদস্যদের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়। এতে অন্তত 3 জন সন্দেহভাজন কুকি সন্ত্রাসী ও গ্রাম রক্ষা কমিটির এক মেইতের সদস্য নিহত হন। জেলার পুলিশ সুপার এসপি গণমাধ্যমকে জানায়, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়েছে, তবে পুলিশের উপরেও গুলি চালানো হয়েছে। এছাড়াও শনিবার কাকচিং জেলার শুকনুতেও উত্তেজনা বেড়েছে। সেখান থেকে গুলি ও বোমা হামলার খবর পাওয়া গেছে, তবে এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাজধানীর ইসফালে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার মহাপরিচালক কে কাবিব বলেছেন, গতকাল সংঘর্ষ হয়েছে মণিপুরের উত্তর অংশের 2 জেলা চূড়াচাঁদপুর ও বিশুপুরের সীমান্ত অঞ্চলে। সেখানে পরিস্থিতি আরও থমথমে। গত 24 ঘন্টায় দক্ষিণ ও পশ্চিম মণিপুরের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। অনেক জায়গায় সংঘর্ষ এখনও চলছে। পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছেন। কোথা থেকে অস্ত্র পায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো? ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আধুনিক সাম্রাজ্য সজ্জিত প্রবল প্রতাপশালী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাল্লা দিয়ে প্রতিরোধমূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানকার স্বাধীনতাকামী ও সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের ক্রমবর্ধমান কার্যক্রমের মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে, কোথা থেকে কিভাবে তাদের অস্ত্র সংগ্রহ করছে তারা। 2 সপ্তাহ আগে যখন ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে তাদের ব্যাপক সামরিক অভিযান শুরু করে, তখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ প্রতিরোধকারী গোষ্ঠীগুলোর সামরিক শাখাগুলো ঘোষণা করে
করে যে তারা বিস্ফোরক ব্যবহার করে দখলদার বাহিনীর সামরিক যানগুলো ধ্বংস করেছে। ফিলিস্তিনি বাহিনীর পরিচালিত অভিযানে ইসরায়েলি বাহিনী উল্লেখযোগ্য মানবিক ও যুদ্ধ সরঞ্জামগত ক্ষতির সম্মুখীন হন, যার মধ্যে তাদের বেশ কিছু সামরিক যানও ধ্বংস হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর মূলত দখলদার বাহিনীর করা সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার অধীনে রয়েছে। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী 7 শতাধিক চেকপয়েন্ট স্থাপন করেছেন। যদিও ফিলিস্তিনি প্রতিরোধকারী গোষ্ঠীগুলো কখনো তাদের অস্ত্র ও সরঞ্জামের উৎস প্রকাশ করে না, তবে ইসরায়েলি মিডিয়া, সামরিক সূত্র এবং বিশেষজ্ঞদের প্রতিবেদনের মাধ্যমে কিছু তথ্য পাওয়া যায়। ফিলিস্তিনি সামরিক বিষয়ক বিশ্লেষক ইউসুফ আল সারকাবি মনে করেন, ইসরায়েলি দখলদারিত্ব পশ্চিম তীরে প্রতিরোধকারী গোষ্ঠীগুলোর অস্তিত্বের মূল কারণ। তার মতে, পশ্চিম তীরের অস্ত্রের বাজার মূলত উন্মুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারটি সজ্জিত ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব অস্ত্র দিয়েই। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন উপায়ে দখলদার বাহিনীর সেসব অস্ত্র সংগ্রহ করে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলের ৭৬ বছর এবং পশ্চিম তীর দখলের ৫৬ বছর পর ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এমন অভিজ্ঞতা অর্জন করেছে যে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে সক্ষম হয়েছে, আর এ কারণেই তাদের অস্ত্রের উৎস প্রকাশ করতে হয় না। এদিকে ফিলিস্তিনি যোদ্ধারা পশ্চিম তীরে যেসব বিস্ফোরক ব্যবহার করে সে সম্পর্কেও কিছু তথ্য জানা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে এসব বিস্ফোরক তৈরির কাঁচামাল খোলা বাজারেই পাওয়া যায় এবং তা প্রস্তুত করার পদ্ধতি ইন্টারনেটে সহজলভ্য। অস্ত্র সংগ্রহ এবং সামরিক সরঞ্জাম তৈরিতে প্রতিরোধকারী গোষ্ঠীগুলোর দক্ষতা তাদের লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধকে আরও শক্তিশালী করে তুলেছে। সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর। শনিবার 7 সেপ্টেম্বর তারা বলেছে, বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন হুমকির মুখে যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। খবর পলিটিকো ও বিবিসির। দেশ দুটির গোয়েন্দা প্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করা যাবে। ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমসে বার্নস ও মুর যৌথ নিবন্ধন বলেন, ইউরোপ জুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে। প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধনে তারা আরও বলেছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি। এই দুই গোয়েন্দা প্রধান বলেছে, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। আমাদের সংস্থাগুলো ইউক্রেনের গোয়েন্দাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে তারা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০,৯৩৯ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও ৯৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। রোববার ৮ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার আকারের প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপটি শেষ করছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণের কারণে শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে ৩ নারী এবং ২ শিশু নিহত হয়েছেন। আলাদাভাবে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, বস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরে শেখ রাদওয়ান পাড়ার আবু ইস্কান্দার এলাকায় অমর ইবনে আল আস স্কুলে হামলায় আহত হয়েছে ২০ জন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০,৯৩৯ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এই হামলায় আরও অন্তত ৯৪,৬১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। মন্ত্রণালয় বলছে, গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৬১ জন নিহত এবং আরও ১৬২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপ
ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। নানা জটিলতার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর ছিনিয়ে নিতে ইসরায়েলের যত কৌশল। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা আয়শা সাতাহে 50 বছর ধরে সপরিবার নিজ বাড়িতেই থাকতেন। তিনি পশুপালন করে চলত সংসার, কিন্তু গত বছরের অক্টোবরে এক ব্যক্তি তার মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। আয়শা বিবিসিকে বলেন, পশ্চিম তীরে তার বাড়ির কাছে অবৈধ বসতি চৌকি গড়ে ওঠার পর থেকে হয়রানির শিকার হচ্ছেন তারা। 2021 সাল থেকে শুরু হয় এই হয়রানি ও ভয় দেখানো, হুমকি দেওয়া হয় বাড়ি ছাড়ার। বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ চৌকির সংখ্যা দ্রুত বেড়েছে। পশ্চিম তীর জুড়ে বর্তমানে এ ধরনের 196টি চৌকি আছে। এর মধ্যে গত বছরই গড়ে তোলা হয় 29টি, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এক একটি চৌকি বলতে একটি খামার, অনেকগুলো ঘরের সমষ্টি, এমনকি বেশ কয়েকটি কাফেলাকে বোঝাতে পারে। প্রায় এসব চৌকির নির্দিষ্ট কোনো সীমারেখা থাকে না। ইসরায়েলের নিজস্ব আইন ও আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে এ ধরনের চৌকি স্থাপন পুরোপুরি বেআইনি, কিন্তু ইসরায়েল সরকারের ঘনিষ্ঠ কিছু প্রতিষ্ঠান নতুন করে এ ধরনের চৌকি স্থাপন করার জন্য বসতি স্থাপনাকারীদের অর্থ ও জমি দিয়ে সহায়তা করছে। বিবিসি ওয়ার্ল্ডের হাতে আসা বেশ কিছু নথি থেকে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জমি বন্দোবস্তের তুলনায় এসব চৌকির মাধ্যমে খুব দ্রুত বড় জায়গা দখল করে নেওয়া যায়। তাই ফিলিস্তিনিদের উপর সহিংসতা ও নিপীড়নের ঘটনায় এসব চৌকির সম্পৃক্ততা ক্রমাগত বাড়ছে। চৌকিগুলোর প্রকৃত সংখ্যা নিয়ে প্রাতিষ্ঠানিক যে কোনো তথ্য নেই। তবে ইসরায়েলের অবৈধ বসতি বিরোধী দুই পর্যবেক্ষক দল পিস নাও ও কেরিম নবটের সংগ্রহ করা চৌকির তালিকা এবং স্থান পর্যালোচনা করছে বিবিসি। এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ বেশ কিছু তথ্য দিয়েছে। গত জুলাইয়ের জাতিসংঘের শীর্ষ আদালত একটি যুগান্তকারী মত দেন। এতে বলা হয়, ইসরায়েল উচিত সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করা, ফিলিস্তিনিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বসতি স্থাপনাদের সরিয়ে নেওয়া। তবে আদালতের এই মতকে মৌলিকভাবে ভুল ও একপন্থীয় বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।